হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম বস জ্যাং এর দরজায় কেউ জোরে জোরে নক করতেছিল। বস জ্যাং বলতেছিল 1 মিনিট দাঁড়াবে, চেক করতেছি কে এসেছে, তোমরা চুপচাপ থাকবে, কোনো শব্দ করবে না। বাইরে থেকে ইয়াংটাও বলতেছিল বস জ্যাং আপনি কি বাসায় আছেন? বস জ্যাং দরজা খুলে বলতেছিল ইয়াংটাও তো তুমি এসেছো, এই জম্বির এর মধ্যে তুমি এখানে কিভাবে আসলে? বাইরে তো অনেকগুলো জম্বি ছিল, তো তুমি এখানে আসলে কিভাবে? কিন্তু দরজা খোলার সাথে সাথে ইয়াংটাও অনেক জোরে একটা কিক মারে আর ইয়াংটাও এর অনেকগুলো লোক মিলে বস জ্যাং কে ধরে ফেলেছে। বস জ্যাং বলতেছিল ইয়াংটাও তুমি কি করতেছো, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এতগুলো কাজ দিয়েছিলাম, আমি তোমার সাথে এত ভালোভাবে ব্যবহার করেছিলাম, আর তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করতেছো। ইয়াংটাও বলতেছিল তুমি আমার সাথে ভালোভাবে ব্যবহার করেছো, তুমি আমাকে তোমার কুকুর বানিয়ে রেখেছিলে, তুমি যেই দিকে হাড্ডি ছুড়ে দিতে আমি ওই দিকেই যাইতাম, তো তুমি কি ভাবো আমার সাথে ভালো ব্যবহার করেছো? বস জ্যাং বলতেছিল ইয়াংটাও তুমি কি ভাবতে পারতেছো আমি না থাকলে তোমার কি হতো? আমি তোমার পরিবারকে চলাইছি, তোমার যতগুলো লোন ছিল আমি সবগুলো শোধ করে দিচ্ছি, আর তোমাকে অনেক ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিছি, না হলে তুমি যতটা পড়ালেখা করছো না ওগুলো দিয়ে কিছুই হইতো না। ইয়াংটাও বলতেছিল হ্যাঁ আমি মানতেছি যে আপনার কারণে আমি কিছু টাকা কামাইছি, কিন্তু একটা জিনিস দেখেন আপনার কাছে অনেকগুলো ঘর আছে আর আমার কাছে শুধুমাত্র একটা ঘরই আছে, কিন্তু তারও আমাকে কিস্তি দেওয়া লাগে প্রতি মাসে। এখানে আমাদের দুইজনের ইনকামের মধ্যে কত বড় একটা পার্থক্য, আর আপনি আমাকে বলতেছেন আপনি আমার সাথে অনেক ভালোভাবে ব্যবহার করেছেন। আচ্ছা যাই হোক, এখানে ফালতু কথা বলা বাদ দাও, আর তোমার কাছে যে ওয়ার হাউসটা আছে ওইটা চাবি আমাকে দাও, আমি তোমাকে ছেড়ে দিব। কিন্তু তখনই আমরা দেখতে পাই বস জ্যাং কিছুই বলতেছিল না। ইয়াংটাও বলতেছিল তুমি আমার সামনে অনেক টাফ অ্যাক্ট করতেছো। আচ্ছা ঠিক আছে, আমি তো প্রথমে কিছু করতাম না, কিন্তু আমি অনেক কিছু এখন করব। আর এটা বলার সাথে সাথে ও জিয়াউলির চুল ধরে ফেলেছে। সুহেই বলতেছিল এই তুমি কি করতেছো, তাড়াতাড়ি আমার মায়ের চুল ছেড়ে দাও, না হলে ভালো হবে না, কিন্তু বলে দিলাম আমি নিশ্চয়ই তোমাকে মেরে ফেলবো। তারপর আমরা দেখতে পাই সুহাই ইয়াংটাও এর হাতে কামড় বসিয়ে দিয়েছে। ইয়াংটাও ওকে থাপ্পড় মেরে বলতেছিল শালা তোর এত বড় সাহস, তুই আমাকে কামড় দিয়েছিস, আমার মনে হয় তোরও র্যাবিস ভাইরাস হয়েছে, তো কেন না আমি তোকে এখনই মেরে ফেলি। বস জ্যাং বলতেছিল শালা তোর কত সাহস হয়েছে, তুই আমার উপর অ্যাটাক কর, আমার ওয়াইপার বাচ্চাকে ছেড়ে দে। ইয়াংটাও বলতেছিল বস জ্যাং তোমাকে কোনো টেনশন করা লাগবে না, তুমি যদি আমাদের সাথে ভালোভাবে কোঅপারেট করো তাহলে তোমার ওয়াইপার বাচ্চাকে আমরা ছেড়ে দেবো, আর তুমি যদি আমাদের সাথে ভালোভাবে কোঅপারেট না করো তাহলে তুমি বুঝতেই পারতেছো তোমার ওয়াইপার বাচ্চার সাথে কি হবে। আর তাড়াতাড়ি আমাদেরকে তোমার ওয়ার হাউসে নিয়ে চলো, আমরা দেখবো তোমার কাছে কি কি জিনিস আছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওরা সবাই বস জ্যাং এর ওয়ার হাউসে পৌঁছে গেছে। ইয়াংটাও বলতেছিল এখানে হচ্ছেটা কি, তোমার কাছে শুধুমাত্র এতটুকুই পণ্য আছে? বস জ্যাং বলতেছিল তুমি কি ভুলে গেছো যে আমার কাছে অনেক বড় একটা ক্লায়েন্ট নিয়ে এসেছিলে, আর ওই ক্লায়েন্টটা আমার কাছ থেকে সবগুলো পণ্য কিনে নিয়েছে। শুধুমাত্র যে ভালো পণ্যগুলো নিয়েছে তাই না, ওই পণ্যগুলোও নিয়েছে যেগুলো এক্সপায়ার হয়ে যেতে ধরেছিল, আর এক্সপায়ার পণ্যগুলোও নিয়ে গেছে, আর আমার কাছে শুধুমাত্র এতটুকুই পণ্য আছে। ইয়াংটাও বলতেছিল আচ্ছা একটা সত্যি কথা বলতে আমার মনে হয় জিয়ানের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, আর আমরা যদি জিয়ানের রিসোর্স গুলো ছিনিয়ে নিতে পারি তাহলে আমাদের লাইফ অনেক ভালো হয়ে যাবে। আমার মনে হয় ওইসব খাবার দিয়ে আমাদের পুরো লাইফটাই চলে যাবে। বস জ্যাং বলতেছিল একটা সত্যি কথা বলতে জিয়ান অনেক ভয়ঙ্কর একটা ছেলে, আমি যখন রিসোর্স গুলো ডেলিভারি করাচ্ছিলাম ওর বাড়িটা অনেক ভালো একটা জায়গায় বানানো, আর তাছাড়া ওই ঘরের মধ্যে এন্টার করাও অনেক কঠিন, আর কেউ যদি ওর উপর চোখ তেলেও তাকায় তাহলে আমি শিওর ও ওকে মেরে ফেলবে। আমার মনে হয় জিয়ান আগে থেকেই জানতো যে ডিজাস্টার আসতে চলেছে, আর এই জন্যই ও এই ডিজাস্টারের জন্য আগে থেকেই তৈরি হয়ে গেছে, আর ডিজাস্টারের সময় তৈরি হওয়ার জন্য ও ওর বাড়ি পর্যন্ত বন্ধক রেখেছিল, কারণ ও আগে থেকেই জানতো ডিজাস্টারের সময় বাড়ি ঘরের কোনো মূল্যই থাকবে না। ইয়াংটাও বলতেছিল সত্যি কথা বলতে এটা আমার কোনো প্রবলেম না, তুমি এখানে কি করবে আর কি করবে না আমার কোনো যায় আসে না, কিন্তু আমার জিয়ানের সাপ্লাই গুলো লাগবে। বস জ্যাং বলতেছিল ইয়াংটাও তুমি কি বলতেছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারতেছি না। ইয়াংটাও বলতেছিল তোমাকে একটা সিম্পল কথা বলে দেই, তুমি যদি জিয়ানের ওইখান থেকে পণ্য নিয়ে আসতে না পারো তাহলে তোমার ওয়াইফ আর বাচ্চার সেফটির ব্যাপারে আমার কোনো চিন্তা থাকবে না, এটা একটা ফেয়ার ডিল, তো তুমি মানতে হলে মানবে, না হলে আমি তোমার ওয়াইফ আর বাচ্চাকে মেরে ফেলবো। এই কথা শোনার পর বস জ্যাং অনেক ভয় পেয়ে গেছিল। সিন চেঞ্জ হওয়ার আমাদেরকে জিয়ানের বাড়ি দেখানো হয়, ওরা সবাই মেডিকেল রুমে চলে এসেছে, আর ওরা চ্যানচংকে বেঁধে রেখেছিল। চ্যানচং ধীরে ধীরে জম্বির মধ্যে ট্রান্সফর্ম হচ্ছিল, আর ও জোরে জোরে চিল্লাচ্ছিল। জ্যাংসির সব বন্ধু বলতেছিল এখানে চ্যানচং এর কি হলো, ও তো ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছে। তখনই আমরা দেখতে পাই লাউজি বলতেছিল আমাদের কাছে আর কোনো রাস্তা নাই, আমাদের না চাইতেও চ্যানচংকে মারতে হবে, এই জন্য জিয়াংনান তুমি চ্যানচংকে এখনই মেরে ফেলো। এই কথা শোনার সাথে সাথে জিয়াংনান অবাক হয়ে গেছিল, আর জিয়াংসি বলতেছিল লাউজি তুমি কি বললে, আমরা চ্যানচংকে মেরে ফেলবো, তোমার এই কথাটা বলার সাহস হয় কিভাবে, ও আমাদের বন্ধু। লাউজি বলতেছিল আমার মাথা খারাপ হয়নি, তোমারই মাথা খারাপ হয়ে গেছে, আমাদের বন্ধু চ্যানচং মারা গেছে, আর আমাদের সামনে এখন যে আছে ও চ্যানচং নয়, অনেক বড় একটা বিপদ, একটা জম্বি যে ছাড়া পাওয়ার সাথে সাথে আমাদের সবাইকে মেরে ফেলবে, তো একে মেরে ফেলাটাই ঠিক হবে, আর তাছাড়া যদি তোমাদের কাছে কোনো রাস্তা থাকে তাহলে আমাকে বলো। লিটল ফেটি বলতেছিল শালা হয় আমাদের বন্ধু, তুমি তো একবার কোনো ট্রাইও করলে না, আর কিছু না করেই তুমি বলতেছো ওকে মেরে ফেলতে, এমনটাও তো হতে পারে যে কোনো না কোনো রাস্তা আছে চ্যানচংকে ঠিক করা, তো কেননা আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, তাছাড়া তো চ্যানচং এখনো কমপ্লিটলি জম্বি হয়ে যায়নি। জিয়ান বলতেছিল সত্যি কথা বলতে লাউজি ঠিক কথাই বলতেছে, কমপ্লিটলি জম্বি হয়ে যাওয়ার পর আমরা যত চেষ্টাই করি না কেন একে ঠিক করার কোনো উপায় থাকবে না। লিটল ফেটি বলতেছিল কিন্তু ব্রাদার জিয়ান আমরা কি করবো, এ আমাদের বন্ধু, আমরা তো একে মরতে দেখতে পারি না। তখনই আমরা দেখতে পাই জিয়ান ওর কাছ থেকে একটা চাকু বের করেছে, আর ওরা লাউজিকে দিয়ে বলতেছিল লাউজি এটা নাও। অবাক হয়ে লাউজি বলতেছিল জিয়ান এটা কি, আর আমাকে কেন দিচ্ছ? জিয়ান বলতেছিল তুমি কি দেখতে পাও না এটা একটা নাইফ, আর তুমি তোমার বন্ধু চ্যানচংকে মারবে, কারণ ও একটা কমপ্লিটলি জম্বি হয়ে গেছে। নাইফ হাতের কাছে দেখার পর লাউজি অনেক ভয় পাইতেছিল। তারপর জিয়ান বলতেছিল লাউজি তুমি তো আমাকে বলেছিলে যে তোমার একটা ওয়েপেন লাগবে, তো এখন যদি তোমার সামনে ওয়েপেন আছে তো চলো এগিয়ে যাও আর চ্যানচংকে মেরে ফেলো, এখন এ আর তোমার
তোমার বন্ধু চ্যানচং নয়, এ একটা জম্বি। আর তাছাড়াও মরার পর এ শান্তি পাবে, আর এ যদি জীবিত থাকে তাহলে এ অনেক তর পাবে। তো তুমি কি তোমার বন্ধুকে তর্পে তর্পে মরতে দেখবে? তখনই আমরা দেখতে পাই ওই নাইফটা জিয়াংসি নিয়ে নিয়েছে। জিয়াংসি বলতেছিল, ব্রাদার জিয়াংনান, এই কাজটা লাউজি করবে না, এই কাজটা আমি করব, কারণ আমি আমার বন্ধুকে কখনো এইভাবে তর্পতে দেখতে পারবো না। আমার বন্ধু চ্যানচং অনেক ভালো একটা ছেলে ছিল, যে কারোর সাথেই কোনো খারাপ কিছু করতে পারে না, আর ও যদি ভুলেও কাউকে মেরে ফেলে তাহলে ও আফসোস করতে করতেই মরে যাবে, আর এই জন্য তুমি আমাকে এই কাজটা করতে দাও। জিয়াংনান বলতেছিল, জিয়াংসি তুমি কি ভালো করে ভেবে নিয়ে আসো? এমনটাও তো হতে পারে আমি তোমাকে মিথ্যা কথা বলতেছি, আর চ্যানচংকে ঠিক করার কোনো না কোনো একটা উপায় আছে, আর একবার যদি তুমি চ্যানচংকে মেরে ফেলো তাহলে তো ও আর জীবিত হতে পারবে না, এটা তো তুমি জানোই। জিয়াংসি বলতেছিল, ব্রাদার জিয়াংনান, আমি আপনাকে বিশ্বাস করি, যদি আপনি বলতেছেন কোনো রাস্তা নাই তাহলে নিশ্চয়ই কোনো রাস্তা থাকবে না। আপনার যদি চ্যানচংকে মারতেই হতো আপনি এতদিন অপেক্ষা করতেন না, আপনি অনেকদিন আগে চ্যানচংকে মেরে ফেলতে পারতেন, আপনি অনেকদিন অপেক্ষা করেছেন, আর এখন যেহেতু কোনো রাস্তা নাই তাই আপনি চ্যানচংকে মারতে বলতেছেন। জিয়াংনান বলতেছিল, জিয়াংসি এই কথাটা শোনার পর আমাকে অনেক ভালো লেগেছে যে তুমি আমাকে অনেক বিশ্বাস করো, আচ্ছা তুমি এই কাজটা করতে পারো, আমার কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি যাও আর তোমার বন্ধু চ্যানচংকে মেরে ফেলো। তখনই আমরা দেখতে পাই জিয়াংসি এগিয়ে গিয়ে চ্যানচংকে মারতে ধরছিল, কিন্তু জিয়াংসি চ্যানচংকে মারার আগেই জিয়াংনান ওর হাতটা ধরে ফেলে। জিয়াংসি বলতেছিল, ব্রাদার জিয়াংনান, আপনি কি করতেছেন? আপনিই তো বলেছিলেন চ্যানচংকে মারতে, কিন্তু আপনি এখন আমাকে থামালেন কেন? আমরা দেখতে পাই জিয়াংনানের সামনে সিস্টেম চলে এসেছে। জিয়াংনান বলতেছিল, চ্যানচং এর কন্ডিশন অনেক স্পেশাল, তোমরা সবাই এখান থেকে যেতে পারো, আমাকে একটু এখানে থাকতে হবে, আমার মনে হয় চ্যানচং আমাদের অনেক কাজে আসবে। সিস্টেম বলতেছিল, ফার্স্ট আপনার কাছে একটা অনেক রেয়ার মিউটেটেড স্যাম্পল আছে। জিয়াংনান বলতেছিল, তোমার নাম চ্যানচং না? চ্যানচং, আমি তোমাকে একটা সত্যি কথা বলতেছি, আমি তোমাকে কখনোই মারবো না, কারণ আমার কাছে তোমার জন্য একটা অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আমরা দেখতে পাই বস জ্যাং ওর কার নিয়ে অনেক স্পিডে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ওর গাড়িটা কিছু একটার সাথে ধাক্কা লাগে। বস ক্যাং বলতেছিল, শালা আমার ভাগ্যটা কত খারাপ, আমি তো খুব তাড়াতাড়ি জিয়াংনানের বাড়ির সামনে পৌঁছে যেতাম, কিন্তু আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই শালা লুজার ইয়াংটাও আমাকে ফোর্স করতেছে, যদি এটা নর্মাল ওয়ার্ল্ড হতো তাহলে আমি ওকে দেখাইতাম যে ফোর্স করা কাকে বলে, আর এখানে আমি কি বা করবো, টাকার পর তো কোনো কাজেই আসতেছে না। আচ্ছা বাদ দাও, ওই শালার ভাগ্য অনেক ভালো, একটা কথা আছে না যে কপালে না থাকলে কি ঠক টাকালে হবে কি। কিন্তু তখনই আমরা দেখতে পাই বস জ্যাং এর উপর একটা জম্বি অ্যাটাক করে দিছে, আর এটা দেখার পর মনে হচ্ছে রাইটার এর সাথে সত্যি অনেক অন্যায় করছে, কারণ এর ভাগ্যটা এতটা খারাপ বানাইছে। তারপর বস জ্যাং বলতেছিল, শালা আয়, তোরে তো কমতে ছিল, আরো যদি দুই সেটটা থাকে তাহলে ওদেরকেও নিয়ে আয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই জম্বিটা বস জ্যাং এর হাতে কামড় দিছে। বস জ্যাং দৌড়ে গিয়ে ওর গাড়ি থেকে একটা রড নিয়ে আসে আর ওই জম্বিটাকে ওইখানেই মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই বস জ্যাং ওই জম্বিটাকে মারতেই আছে আর মারতেই আছে। আরে বস জ্যাং একটু থাম, ওই জম্বিকে ভর্তা করবি নাকি? তারপর আমরা দেখি বস জ্যাং বলতেছিল, শালা তুই আমাকে মারবি, আজকে আমি তোকে ভর্তা বানিয়ে তারপর এখান থেকে যাবো। কিছুক্ষণ পর আমরা দেখি বস জ্যাং বলতেছিল, আমাকে এখানে থাকা আর একদমই উচিত হবে না, কারণ ধীরে ধীরে জম্বি অনেক বেড়ে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাই বস ক্যাং ল্যাংড়াতে জিয়াংরানের বাড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াংরান ওর সমস্ত লোককে নিয়ে জম্বির সাথে ফাইট করার জন্য যাচ্ছিল। শ্যাংশান বলতেছিল, র্যান তুমি আমাদের হাতে যেই জিনিসগুলো বেঁধে দিয়েছো এগুলো অনেক আনকমফোর্টেবল লাগতেছে, এগুলোকে আমি খুলে ফেলবো? জিয়াংরান বলতেছিল, জম্বিদের কাছে কোনো কারণ নাই, ওরা হিউম্যানকে দেখার সাথে সাথে অ্যাটাক করে দেয়, আর কথা হচ্ছে তোমাদের, তোমরা তো ফাইটের মধ্যে একদমই নুব, আর তোমরা ওয়েপেন চালাইতেও পারো না, আর এই জন্য জম্বি যখন তোমাদেরকে অ্যাটাক করবে এগুলো তোমাকে অনেক সাহায্য করবে। যতদিন পর্যন্ত তোমরা এক্সপার্ট হয়ে যাবে না ততদিন পর্যন্ত এই প্রোটেক্টিভ গিয়ার গুলো তোমাদেরকে পরতে হবে, আর পরে যখন তোমরা জম্বির সাথে ফাইট করতে এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরা এগুলো খুলতে পারবে, কিন্তু এখন এগুলো একদমই খুলবে না। তারপর জিয়াংনান বলতেছিল, তোমরা সবাই রেডি হয়ে যাও, আমাদের দিকে জম্বি আসতেছে। আমার বলার সাথে সাথেই তোমরা জম্বির উপর অ্যাটাক করে দিবে, আর একটা জিনিস খেয়াল রাখবে যাতে জম্বি তোমাদের একটা আসরও দিতে না পারে, না হলে তোমাদের খেল সাথে সাথেই খতম হয়ে যাবে। তখনই আমরা দেখতে পাই ওইখানে একটা জম্বি চলে আসে। জিয়াংনান বলতেছিল, ওই দেখো জম্বি চলে এসেছে, এখন সবাই অ্যাটাক করো, আর একটা জিনিস খেয়াল রাখবে, অ্যাটাক করার সময় একটু দূরত্ব বজায় রাখবে। তারপর আমরা দেখতে পাই জিয়াংনান জম্বির অ্যাটাকটাকে ডজ করে। জিয়াংনান বলতেছিল, যখনই জম্বির অ্যাটাক মিস হবে ওইটাই তোমাদের গোল্ডেন অপরচুনিটি, ওই সময়ই তোমরা জম্বির উপর অ্যাটাক করবে, আর একটা জিনিস খেয়াল রাখবে, জম্বির গালার দিকে অ্যাটাক করবে, তাহলে ওরা তাড়াতাড়ি মরবে। লিটল ফেটি এগিয়ে গিয়ে জম্বির মাথায় অ্যাটাক করে, কিন্তু আমরা দেখতে পাই ওই জম্বিটার কিছুই হয়নি। লিটল ফেটি বলতেছিল, এখানে হচ্ছেটা কি, এই শালার তো কিছুই হলো না, কিন্তু আমারই তো হাত ব্যথা করতেছে। জিয়াংনান বলতেছিল, জম্বির মাথার খুলি অনেক শক্ত হয়, আর তোমার পাওয়ারফুল অ্যাটাক করার পরেও এর কিছু হবে না। লিটল ফেটি অনেক ভালো একটা এক্সাম্পল দিয়েছে যে আমাদের কোন কাজগুলো করা যাবে না। তোমরা সবাই দেখছো না জম্বির কোন জায়গায় অ্যাটাক করা যাবে না? তখনই আমরা দেখতে পাই ওই জম্বিটা এগিয়ে গিয়ে লিটল ফেটির উপর অ্যাটাক করে দেয়। লিটল ফেটি বলতেছিল, ব্রাদার জিয়াং প্লিজ আমাকে বাঁচাও, না হলে এই জম্বি ওর গ্রুপে আমাকেও জয়েন করে নিবে, আর আমার জম্বি হওয়ার কোনো ইচ্ছে নেই, আমাকে খাবার খেতে অনেক ভালো লাগে, হিউম্যান খেতে নয়। জিয়াংনান বলতেছিল, লিটল ফেটি তুমি অনেক ভালো একটা ডিফেন্স করেছো, জিয়াংসি এখন তোমার বলা, তোমার ফ্রেন্ডকে এখন তোমাকেই বাঁচাতে হবে, চলো তুমি এগিয়ে যাও আর অ্যাটাক করো, এখন তুমি নিজেই দেখবে এই জম্বিটাকে কিভাবে মারতে হবে। তারপর আমরা দেখতে পাই জিয়াংসি এগিয়ে গিয়ে ওর ব্যাট দিয়ে জম্বিটার গালায় অ্যাটাক করে, শুধুমাত্র একটা অ্যাটাক করার সাথে সাথে ওই জম্বি ওইখানেই নক হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাই জিয়াংসির সব বন্ধু মিলে ওই জম্বিটাকে মারতে মারতে ভর্তা করে ফেলে। জিয়াংরান বলতেছিল, তোমরা অনেক ভালো করতেছো, এক অ্যাটাকের মধ্যে জম্বিকে মারা অনেক কঠিন, আর এই জন্যই তোমরা যতক্ষণ পর্যন্ত কনফার্ম হবে না যে জম্বি মরে গেছে ততক্ষণ পর্যন্ত ওদেরকে মারতে থাকবে, যাতে ও আবার উঠে তোমাদের উপর অ্যাটাক করতে না পারে। আর জম্বির কাছে তো কোনো ফিলিংস নাই, তাই ওদের যতই পেইন হোক না কেন ওরা তোমাদের উপরই অ্যাটাক করবে। জিয়াংসি বলতেছিল, ব্রাদার জিয়াং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা এখানে যা কিছুই শিখেছি আপনার জন্যই শিখেছি, আপনি দেখিয়েন আমরা এখানে অনেক স্ট্রং হব আর ধীরে ধীরে জম্বি মারাতে পুরো হয়ে যাব। আমি মানতেছি জম্বির এরা অনেক ভয়ঙ্কর, কিন্তু আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে আমরা নিশ্চয়ই সার্ভাইভ করতে পারবো।
জিয়াংরান বলতেছিল, জ্যাংসি তুমি ঠিক কথাই বলতেছো, আমরা এই জম্বি রাতে নিশ্চয়ই সার্ভাইভ করবো, কোনো জম্বি আমাদের কিছু করতে পারবে না। ওইখানে আমরা দেখতে পাই একটা জম্বি জিয়াংরানকে পিছন থেকে অ্যাটাক করতে ধরছিল। অবাক হয়ে জ্যাংসি বলতেছিল, ব্রাদার জিয়াং আপনার পেছনে দেখুন, আপনার উপর একটা জম্বি অ্যাটাক করতেছে। কিন্তু ওই জম্বিটা জিয়াংরানের উপর অ্যাটাক করার আগে জিয়াংরান ওই জম্বিটার মাথা ধরে ফেলে। জিয়াংরান বলতেছিল, তোমরা সবাই কি আমার কথা ভুলে গেছো নাকি? সবসময় তোমাদের চারপাশের জায়গাকে অবজার্ভ করবে। যদিও তোমরা একটা জম্বিকে মারতেছো, কিন্তু তোমাদের চারপাশের জায়গা তোমরা নজর রাখবে, না হলে তোমরা বুঝতেও পারবে না যে কোন জায়গা থেকে জম্বি আসবে আর তোমাদের উপর অ্যাটাক করে দিবে। আর একবার যদি অ্যাটাক তোমাদের লেগে যায়, তারপর তোমরা একদমই বাঁচবে না। তোমরা জম্বিকে 100টা মারবে, কিন্তু ও যদি তোমাকে একটা মেরে দেয় তাহলে তোমাদের কাজ শেষ। জিয়াংরানের কথা শোনার পর ওরা সবাই অবাক হয়ে গেছিল। বস জ্যাং বলতেছিল, আমি তো এখানে দেখতে পাচ্ছি এখানে অলরেডি অনেকগুলো জম্বি মারা গেছে, তো এটা কি হতে পারে যে জম্বিগুলো জিয়াংরানকে মেরে ফেলেছে? কিন্তু তখনই ও জিয়াংরানের আওয়াজ শুনতে পায়, তোমার বন্ধুকে তোমার প্রয়োজন, তো চলো তাড়াতাড়ি অ্যাটাক করো। হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলতেছো। আর শ্যাং শ্যাং তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো, তাড়াতাড়ি অ্যাটাক করো। আর একটা কথা, এইসব কাজ করার সময় মনোযোগ দিবে যাতে পেছন থেকে কোনো জম্বি আসতে না পারে। বস জ্যাং বলতেছিল, 1 মিনিট দাঁড়াও, এটা তো জিয়াংরানের আওয়াজ, আমি এটা একদম ক্লিয়ারলি চিনি, এর মানে জিয়াংরান এখনো বেঁচে আছে। সাইড থেকে লুকিয়ে বস জ্যাং দেখতেছিল জিয়াংরান আর বন্ধুরা মিলে জম্বিদের মারতেছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই বস জ্যাং এর নিচ থেকে ভ্যানচুইয়া বাইরে বেরোয়, আর ও এখন একটা কমপ্লিটলি জম্বি হয়ে গেছে। তখনই আমরা দেখতে পাই ভ্যানচুইয়া বস জ্যাং এর উপর অ্যাটাক করে দিচ্ছে। বস জ্যাং বলতেছিল, আমি এখানে এতটা সহ্য করবো না। আর একটা কথা, তোমরা যদি আমাকে মারতেই চাও তাহলে আমাকে মেরে ফেলো, আমাকে বারবার বিরক্ত করতেছো কেন? তুমি কি জানো আমি জিয়াংরানের ঘরে আসতে আসতে কতগুলো বিপদের সম্মুখীন হয়েছি? আর এখানে জিয়াংরানের ঘরের সামনে আসার সাথে সাথে আমার উপর জম্বি অ্যাটাক করে দিচ্ছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই এখানে জিয়াংরান চলে এসেছে, আর ও ভ্যানচুইয়াকে শুট করে ওর মাথা উড়িয়ে দিয়েছে। বস জ্যাং বলতেছিল, তো ফাইনালি এই শালিকে কেউ না কেউ তো মারলো। আমি এখানে এই জম্বিগুলোকে দেখতে দেখতে একদমই বিরক্ত হয়ে গেছিলাম। জিয়াংরান বলতেছিল, বস জ্যাং তুমি এখানে কি করতেছো? বস জ্যাং বলতেছিল, ব্রাদার জিয়াংরান আমি অনেক লাকি জানেন, তাই আমি আপনার এখানে আসতে পেরেছি। আর রাস্তায় আমার উপর এতগুলো জম্বি অ্যাটাক করেছিল যে আমি বিরক্ত হয়ে গেছিলাম, আর আমার মনে হয়েছিল যে আমি আপনার এখানে পৌঁছাতেই পারবো না। কিন্তু তখনই জিয়াংরান ওর হাতটা দেখে, আর ও দেখতে পায় ওর হাতে অলরেডি একটা জম্বি কামড় দিয়েছে, আর ধীরে ধীরে এখন ওর হাতটা জম্বির হ্যান্ডের মধ্যে ট্রান্সফর্ম হচ্ছিল। আর এটা দেখার পরে জিয়াংরান বস জ্যাংকে গান পয়েন্ট করে ফেলে। আর জিয়াংরান বলতেছিল, একদমই মুভ করবে না, তোমাকে অলরেডি একটা জম্বি কামড় দিয়েছে। বস জ্যাং বলতেছিল, ব্রাদার জ্যাং 1 মিনিট অপেক্ষা করুন, আমি মরার আগে আপনাকে কিছু বলতে চাই। আমি অলরেডি জানি যে আমাকে একটা জম্বি কামড় দিয়েছে, আর আমি একদমই বাঁচতে পারবো না। জিয়াংরান বলতেছিল, আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো, কিন্তু আমার থেকে একটু দূরে থাকবে, কারণ তুমিও এটা ক্লিয়ারলি জানো যে তোমাকে একটা জম্বি কামড় দিয়েছে, আর তুমি হিউম্যানিটির জন্য অনেক বড় একটা বিপদ হয়ে গেছো। বস জ্যাং কাঁদতে কাঁদতেই বলতেছিল, ব্রাদার জ্যাং আমি জানি আপনার কাছে সাহায্য চাওয়ার মতো আমি কেউ নই, আর আমি আমার লাইফে কোনো ভালো কাজও করি নাই। শুধুমাত্র কয়েক ঘন্টার পরেই আমি এমন হয়ে যাবো যে আমি কাউকেই চিনতে পারবো না যে কে আমার আপন আর কে আমার পর, আর আমি সবাইকে অ্যাটাক করতে শুরু করবো, আমি সবাইকে মেরে ফেলবো। কিন্তু ওই শালা ইয়াংটা অনেক খারাপ একটা লোক। আপনি কি জানেন ও আমার ওয়াইফ আর বাচ্চাকে হোস্টেস করে রেখেছে? ও আমাকে ফোর্স করেছে যে আমি আপনার এখানে আসি আর আপনার এখানে এসে সবগুলো রিসোর্স নিয়ে নিই, না হলে ও আমার ওয়াইফ আর বাচ্চাকে মেরে ফেলবে। আমি তো এই জিনিসটা মানি যে আমি অনেক ভালো মানুষ নই, কিন্তু আমি আমার লাইফে কোনো খারাপ কাজ করিনি। যদিও আমি লোককে বুলি করতাম, কিন্তু তবুও ওরা স্কুলে থাকার সময় করতাম, আর আমার বিজনেস দেওয়ার পর আমি ওইটা নিয়েই ব্যস্ত ছিলাম, আর আমি কোনো খারাপ কাজও করিনি। কিন্তু যাই হোক, আমার সাথে যেটা হচ্ছে আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার ওয়াইফ আর বাচ্চা ওরা তো ইনোসেন্ট, ওদের এখানে কি দোষ ছিল? ওদের সাথে এমনটা কেন হচ্ছে? ইয়াংটাও আর ওর লোকেরা জম্বির থেকেও অনেক খারাপ। আমি তো এখানে শান্তিতে মরতে পারবো, কিন্তু আমার ওয়াইফ আর বাচ্চার জীবন অনেক খারাপ হয়ে যাবে। আমি শুধু আপনার কাছে একটা জিনিসই চাই, আমার ওয়াইফ আর বাচ্চাকে বাঁচান। আমি জম্বির এরার আগে আপনার কাছে এতগুলো পণ্য বিক্রি করেছি, আর তাছাড়াও তো আমি আপনার ক্লাসমেটও ছিলাম, আর শুধুমাত্র এই জিনিসটার কারণে আপনি আমার ওয়াইফ আর বাচ্চাকে বাঁচান। আপনার এই ফেভারটা আমি পরবর্তী জীবনে অবশ্যই রিটার্ন করবো। জিয়াংরান ভাবতেছিল, যদিও বস জ্যাং অনেক সেলফিশ একটা লোক, কিন্তু ভুলবশত হলেও এটা সত্যি যে ও আমার অনেক হেল্প করেছে। আমার কাছে যতগুলো রিসোর্স আছে এর কারণেই হয়েছে। আর তাছাড়াও একটা জিনিস দেখা যায় যে আমার ঘরে অনেকগুলো লোক থাকা যাবে, আর একটা জিনিস হচ্ছে এখানে অনেকগুলো ম্যান হয়ে গেছে আর ওমেন অনেক কম, তো ওর ওয়াইফ যদি এখানে চলে আসে তাহলে শ্যানশ্যাংকেও অনেক ভালো লাগবে। 1 মিনিট দাঁড়াও, আমি যেই কারণটা খুঁজে পাচ্ছিলাম না, এবার আমি ওই কারণটাও খুঁজে পেয়ে গেছি, একটা সিস্টেম মিশন। তারপর আমরা দেখতে পাই জিয়াংরানকে একটা নতুন মিশন দেওয়া হয়েছে, আপনাকে বস জ্যাং এর ফ্যামিলিকে সেভ করতে হবে, আর এর রিওয়ার্ড স্বরূপ আপনাকে 25 পয়েন্ট দেওয়া হবে, আর সাথে জম্বি মারার মিশন 70% কমপ্লিট হয়েছে। যখনই এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আপনি এর রিওয়ার্ড স্বরূপ 10 পয়েন্ট পাবেন। জিয়াংরান বলতেছিল, বস জ্যাং তোমাকে একদম টেনশন করা লাগবে না, আমি তোমার ওয়াইফ আর বাচ্চাকে বাঁচিয়ে নিব। এই কথা শোনার পর বস জ্যাং ওর সামনে মাথা ঝুঁকিয়ে দেয়, আর ও বলতেছিল, জিয়াংরান তুমি সত্যি অনেক ভালো একটা মানুষ, আমি তোমাকে প্রমিস করতেছি পরবর্তী লাইফে আমি তোমার চাকর হয়ে থাকবো। আমি তোমার জন্য কিছুই করিনি, কিন্তু তুমি আমার জন্য এত কিছু করতেছো, তাও আবার এই জম্বির এরার মধ্যে এত বিপদ থাকা সত্ত্বেও। সত্যি তুমি অনেক ভালো একটা লোক। আমি গডের কাছে এইটাই চাইবো যে তুমি সারা জীবন বেঁচে থাকো, আর আমার ওয়াইফ আর বাচ্চাকেও প্রোটেক্ট করো। তারপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।